ভয়াবহ ডাকাতি আবারও এ রাজ্যে এবং মালদার চাঁচলে। সেখানে চাঁচল বাজারে সোনার দোকানে কিভাবে ডাকাতি হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি। 5 মিনিটের একেবারে নিখুঁত অপারেশন, সাফ হয়ে গেছে সোনার দোকান। স্বভাবতই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা, আর ব্যবসায়ীরা অত্যন্ত আতঙ্কিত যে তারা কি নির্দিষ্টভাবে নিরাপদে একটু ব্যবসাও করতে পারবেন না। কি বলছেন তারা, এলাকার কি পরিস্থিতি, পুলিশই বা তদন্তে কত দূরে এগোলো? শুভতোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শুভতোষ, সময় তো অনেকটা গড়িয়ে গিয়েছে, এই 5 ডাকাতের সম্পর্কে কি কি ইনফরমেশন এখনো পুলিশ জোগাড় করতে পারলো? দেখা এখনো পর্যন্ত পুলিশের যে ভূমিকা থাকা কথা সেখানে কিন্তু যথেষ্টই প্রশ্নচিহ্ন রয়েছে এখনো পর্যন্ত। আর এই নিয়ে আমরা এখানে এটা ব্রেক করছি যে মালদা চেম্বার অফ কমার্স ইতিমধ্যেই বৈঠক করেছে এবং তারা স্পষ্টভাবে রীতিমতো হুমকি দিয়েছে যে আগামী 72 ঘন্টা পুলিশকে তারা সময় দিচ্ছে। যদি না দেওয়া হয় তাহলে মালদা জুড়ে ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে নামবে এবং তখন পুলিশ কিভাবে সামাল দেয় সেটাও তারা দেখবে, এমনভাবেই তারা হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, তোমাকে বলি যে তারা আজকে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে। এর পাশাপাশি তারা আরও ক্ষুব্ধ, কারণ তাদের অভিযোগ যে কার্নিভাল নিয়ে ব্যস্ত, যেখানে 5 মিনিটেরও কম সময়ে যেখানে হাঁটাপথ থানা, সেখানে পুলিশ কি করছিল। তার থেকেও বড় বিষয় যে যখন এই ডাকাতিটা হয়েছে তার কিছুদিন আগেই সেই চাঁচল থানা এলাকাতেই মালতীপুর এলাকাতে সোনার দোকানে একই রকমভাবে ডাকাতি হয়। তাহলে বারে এসে এখানে এত মানুষের ভিড়, যেখানে এত আলো, যেখানে নাকের ডগায় থানা, সেখানে তাহলে পুলিশ থেকে শুরু করে তারা কি করছিল, যেখানে অবাধেভাবে ডাকাতি করে নিয়ে চলে যেতে পারে মাত্র 5 জন। সেক্ষেত্রে এটা নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে এটা আরও ব্যবসায়ীরা এটা দাবি তুলছেন কার্নিভালের নাম করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তোলা হচ্ছে। একদমই, মানে পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন, এবং হবে নাই বা কেন। মানে আমাদের আগের ওই সোনার দোকানের ডাকাতির ঘটনার রেশ কিন্তু এখনো আমাদের কারোর মাথা থেকে সরে যায়নি, তার মধ্যে আবার এই ডাকাতি। এবং মিমি দেখো, মনে থাকবে পরপর যে আমরা ডাকাতিগুলো দেখেছিলাম, পুরুলিয়া, খড়গপুর, একই মানে চেইন স্টোরে সব হয়েছিল ডাকাতি। এবং নদিয়াতে কিন্তু পুলিশের মানে ভূমিকা খুব প্রশংসনীয় ছিল, কারণ সেখানে দৌড়ে, তোমার মনে থাকবে, একজন পুলিশ অফিসার তিনি কিন্তু একজন ডাকাতকে, একজন দুষ্কৃতীকে ধরে ফেলেছিলেন একদমই। কিন্তু অন্যান্য জায়গায় ডাকাতির ঘটনায় সত্যি পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলে দিয়েছেন। লক্ষ্য 24-এর লোকসভা ভোট, আর তার আগে আজকের দিনটা বঙ্গ বিজেপির জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আজ গতকাল রাতেই রাজ্যে এসে গেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। বাংলায় ভালো ফল করতে মরিয়া এই মুহূর্তে বিজেপি, মহাযুদ্ধের আগে। তাই কতটা প্রস্তুত বঙ্গ বিজেপি, সেই প্রস্তুতি খতিয়ে দেখতে শহরে অমিত শাহ এবং জেপি নাড্ডা। তাদের দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে, পাশাপাশি সাংগঠনিক বৈঠকও রয়েছে। সব কিছু নিয়ে কথা বলবো অরিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে। অরিত্র, আজ ঠাসা কর্মসূচি রয়েছে জেপি নাড্ডা এবং অমিত শাহ। বঙ্গ বিজেপিকে কতটা উৎসাহিত, উজ্জীবিত করবে তাদের এই সফর? দেখো, শুরুতেই তোমাকে বলি, বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে যে হারে গোষ্ঠীকন্দল বা দলের এক নেতার সাথে আরেক নেতার সম্পর্কের অভাব, সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপিকে আরও মজবুত করতে, তাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ এবং জেপি নাড্ডার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্ব স্বীকার করছে। তারা যেটা জানাচ্ছেন যে আজকের এই যে বৈঠক, সেই বৈঠকে শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্ব বা যারা রাজ্যের প্রথম সারির নেতৃত্ব তারা নয়, রাজ্যের বিভিন্ন সংগঠনের যারা সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন তাদের সাথেও কিন্তু কথা বলবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। মূলত আগামী লোকসভা নির্বাচনে কিভাবে দল পরিচালনা করা হবে, দল কোন পয়েন্টে দাঁড়িয়ে ভোটে লড়াই করবে, কাদেরকে প্রার্থী করা হতে পারে, বা এই বাংলায় বিজেপির কি প্রভাব পড়েছে, কোথায় খামতি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যেমন একদিকে আলোচনা করা হবে, ঠিক তার পাশাপাশি ন্যাশনাল লাইব্রেরিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন অমিত শাহ। বলা যায় পেপটক দেবেন যারা সোশ্যাল মিডিয়ার কর্মী রয়েছেন বা আইটি সেলের যারা কর্মী রয়েছেন বিজেপির তাদেরকে। তার কারণ আগামী 24-এর লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপি চাইছে, কেন্দ্রীয় বিজেপিও চাইছেন এই যে সোশ্যাল মিডিয়ার টিম রয়েছে, আইটি সেল রয়েছে, তাকে আরও বেশি করে উজ্জীবিত করতে। তার কারণ এই নরেন্দ্র মোদী সরকারের এত বছরের যে উন্নয়ন, সেই উন্নয়নের খতিয়ান এবং মানুষের আরও কাছে পৌঁছে যাওয়ার জন্য এবারে কিন্তু সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করছে গেরুয়া শিবির, এমনটা কিন্তু বিজেপি সূত্রে খবর রয়েছে। এছাড়াও দিনভর নজর থাকবে আজ জেপি নাড্ডা, অমিত শাহ তারা কি পেপটক দেন বঙ্গ বিজেপি শিবিরকে।
একদমই। এবং এর পাশাপাশি আবার আমরা দেখলাম বিবেকানন্দকে নিয়ে সুকান্ত মজুমদারের করা মন্তব্যকে এবারে বাংলার মনীষীদের অবমাননার অভিযোগ বলে বলছে তৃণমূল, এবং সে কারণেই আজকে তারা পথে নামছে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে আজকে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে যুব কংগ্রেস। রাজ্যের প্রতিটি ব্লকে এই প্রতিবাদ কর্মসূচি তারা করবেন। কথা বলবো, সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। এর পাশাপাশি তৃণমূলের যুব নেতারাও এই কর্মসূচিতে থাকবেন, মিছিল করবেন তারা। 2019-এর লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ পদযাত্রার সময় বিদ্যাসাগর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম তৃণমূল পথে নেমেছিল। সে সময় আমরা দেখেছি অভিযোগ তুলেছিল তৃণমূল, রবীন্দ্রনাথকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর যে বক্তব্য তা নিয়েও অভিযোগ তুলেছিল তারা। আর এবারে 24-এর আগে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিবেকানন্দ নিয়ে মন্তব্যকে তারা হাতিয়ার করছে, পথে নামছে তৃণমূল। আর এবার আমাদের একটু যাদবপুরের বিশ্ববিদ্যালয় থেকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ রাজ্যপাল সংঘাতের ফল ভুগতে চলেছে কি এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা? এই প্রশ্নটা সামনে আসছে, অত্যন্ত গুরুতর এই প্রশ্ন। যাদবপুরের হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ কি অনিশ্চিত? সমাবর্তনে যে ডিগ্রি দেওয়া হলো সেই ডিগ্রিকে মান্যতা দিতে রাজি নয় রাজভবন। ডিগ্রির আইনি বৈধতা কতটা রয়েছে তা জানতে ইউজিসির রিপোর্ট চাইল এবার রাজভবন। কি করে সই করলেন অপসারিত উপাচার্য? আদৌ কি সহ উপাচার্য ডিগ্রি দিতে পারেন? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে জানতে চাইল রাজভবন। সোমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও কথা বলবো। সোমা, তাহলে যে ছাত্ররা ডিগ্রি পেল, তাহলে সেই ডিগ্রির ভবিষ্যৎ কি? এই ছাত্রদেরই বা কি ভবিষ্যৎ? এই সব কিছুই এখন দাঁড়িয়ে রয়েছে আইনের উপর, মানে আইনি জটিলতা আবার। দেখো, একেবারেই আমরা যেটা দেখলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সমাবর্তন অনুষ্ঠানে যে সার্টিফিকেট দেওয়া হলো সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছেন ছাত্রছাত্রীরা। আমরা দেখেছি রাজ্যপাল রাজ্য সংঘাত সেটা কিন্তু রাজনৈতিক পর্যায়ে ছিল, সেটা কিন্তু এবার যে একেবারেই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ওপর ছায়া ফেললো সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। কারণ আমরা জানি সমাবর্তন অনুষ্ঠানে অপসারিত বুদ্ধদেব অর্থাৎ উপাচার্য তিনি যে দিয়েছেন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন রাজ্যপাল সাহেব। এবং এই সার্টিফিকেটের বৈধতা, অর্থাৎ অপসারিত উপাচার্য তিনি দিতে পারেন কি না এই সার্টিফিকেট, তার জন্য কিন্তু বিষয়টি কেন্দ্র পর্যন্ত গড়িয়েছে। অর্থাৎ ইউজিসির কাছে রিপোর্ট চাওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের কাছেও জানতে চাওয়া হয়েছে যে তিনি পারেন কি না, অর্থাৎ অপসারিত উপাচার্য তিনি দিতে পারেন কি না এই সার্টিফিকেট। ফলে বুঝতেই পারছেন ছাত্রছাত্রীরা যারা রয়েছেন, যারা দীর্ঘদিন এখানে পড়াশুনো করেছেন এবং বাবা মায়েরা তারা কিন্তু শিক্ষার জন্যই পাঠিয়েছেন এই বিশ্ববিদ্যালয়, সেখানে তাদের যে সার্টিফিকেট, একদম সেই সার্টিফিকেটের বৈধতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। সোমার সঙ্গে থাকো, আমরা একবার শুনবো বুদ্ধদেব সাউ তিনি কি বলেছেন। আইন তৈরি হয়েছে মানুষের জন্যে, মানুষকে বাঁচানোর জন্যে। আইন তৈরি হয়নি মানুষকে মেরে ফেলার জন্য। 4,500 স্টুডেন্টের জীবন যেখানে রক্ষিত হচ্ছে, কোনো আইন দ্বারা যদি তাদেরকে মানে অসুরক্ষিত করে ফেলা হয় তাহলে কিন্তু মানে সেই রেসপেক্টটা আমার তখন চলে যায়। সুপ্রিম কোর্টের আন্ডারে আছে বলে যেটা দেখানো হয়েছে সেটা যদি সত্যিই হতো তাহলে খুব রিসেন্ট সময়ে এবং একই পরিস্থিতিতে মানে কোর্টের একই ভার্ডিক্টের পরে যাদবপুরকে বন্ধ করা হলো মানে হওয়ার চেষ্টা করা হলো, আর কল্যাণীকে এবং বিদ্যাসাগরকে অ্যালাউ করা হলো। এটা তো মানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে দুটোর কোনোটা একটা ভায়োলেট করেছে, আইদার যাদবপুরের ক্ষেত্রে অথবা তাহলে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে কে ভায়োলেট করেছে সেটা একটু আপনারা নিজেরাই ভাবুন।